আজকের এই মজার রেসিপিটা শিখতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটা দেখলে আপনারা যারা এই সবজিটা খান না তারাও খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো করলা কিভাবে ভাজি করা হয়, আর এইভাবে ভাজি করলে যারা করলা খান না তারাও কিন্তু খেতে চাইবেন। বিশেষ করে করলাটা কিন্তু কেউ ততটা খেতে চায় না, কেননা এটি একটু তিতকুটি ভাব লাগে। আমার আজকের এই রেসিপিটা দেখলে অবশ্যই করলা একবার না বারবার খাবেন। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি করলা ভাজি করার জন্য করলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে রাখছি। গতকালকে আমার একটা হাঁসে বাচ্চা দিছিল। হাঁসের বাচ্চাগুলো এত সুন্দর আর এত কিউট, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখেন গাইস, এগুলো কি হাঁসের বাচ্চা বলেন তো? আপনারা কেউ কি চিনেন এগুলো কি হাঁসের বাচ্চা? যারা যারা চিনেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমার এই বাচ্চাগুলোকে আমি খাঁচায় উঠাই ফেলতেছি। আমি হাঁসটা থেকে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবো। সাথে সাথে বাচ্চাগুলোর ফুটানোর সাথে সাথে না করে পরের দিন যদি বাচ্চাগুলোকে আলাদা করেন, এই হাঁসটা আবার তাড়াতাড়ি ডিম পেড়ে ফেলবে। আর এখানে আমি আমার করলা ভাজি করার জন্য কিছু সিমের বিচি নিয়েছি। সিমের বিচি আমি আমার গাছ থেকে সংগ্রহ করছিলাম, এগুলো আমি ভালোভাবে শুকিয়ে রাখছিলাম। এগুলো এখন আমি সারা বছর খাই। এই সিমের বিচিগুলো ভালো করে টাইলা আপনারা কখন বুঝবেন যে সিমের বিচিগুলো হয়ে গেছে? যখন এটা থেকে একটা গ্রান বাইর হবে আর এটা ফেটে যাবে, তখনই বুঝবেন যে সিমের বিচিটা হয়ে গেছে। এখন আমি সিমের বিচিগুলোর সাথে আলু কিউব কিউব করে দিছি। এই পর্যায়ে আমি আমার করলাটা ভাজি করা শুরু করে দিছি। দেখতেছেন আমি এই তেলের ভিতরে সামান্য একটু পেঁয়াজ দিয়ে আমি যেই করলাটা পাতলা পাতলা করে কাটছিলাম ওইগুলো আমি দিয়ে দিছি। এখন এটাতে সামান্য একটু লবণ দিব, কেননা আমি যে দানা আর আলু কিউব করে কাটছিলাম, সিদ্ধ করছিলাম, ওইটার ভিতরে আমি লবণ দিছি। এই জন্য করলাটাতে আমি সামান্য একটু লবণ দিব, বেশি লবণ আমি এটাতে ব্যবহার করব না। সামান্য একটু উল্টাইয়া পাল্টাইয়া দিতেছি। এগুলো পেঁয়াজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে, সামান্য বাদামি কালার হয়ে গেলে আমি আবার ওই আলুগুলো অ্যাড করব। আপনারা যারা এরকম করলা ভাজি করেন তারা কোনো সময় করলা ঢেকে ভাজি করবেন না। করলা যদি ঢেকে ভাজি করা হয় তাহলে এটা এত তিতকুটি লাগে, মানে এটা খাওয়ার মতো হয় না, অনেক তিতা হয়ে যায়, যেটা করলার থেকেও বেশি তিতা হয়ে যায়। আমি সব সময় করলা এইভাবে খোলা ভাজি করি বলেই আমার ছোট যে বাচ্চা 4 বছরের 4 বছরের বাচ্চাটাও কিন্তু এই করলা ভাজিটা খেতে খুবই পছন্দ করে। আপনারাও এইভাবে না ঢেকে করলা ভাজি করে একবার দেখবেন, এটা আসলেই তিতকুটি লাগে না। কয়েকবার নাড়াচাড়া করার পরে আমি এখন সিমের বিচি আর আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আমি সিমের বিচি আর আলু সিদ্ধ করার সময় এটা সামান্য পরিমাণ পানি রাখছি, যাতে এই ভাজিটা একটু গ্রেভি হয়, মানে এতটা ছাড়া ছাড়া না হয়। এটা ভাজিটা অনেক সুন্দর হবে যদি সামান্য একটু পানি রাখেন। দেখেন গাইস, আমি ভালো করে উল্টে পাল্টা এটা একসাথে মিক্স করে দিতেছি। এখনও কিন্তু আমি এটাকে ঢাকা দেই নাই। ঢাকা আমি যতক্ষণ আমি এটা ভাজবো ততক্ষণ আমি এক ফোঁটাও এটাকে ঢাকবো না। একেবারে যখন ভাজিটা হয়ে যাবে তার পরবর্তীতে আমি এটাকে ঢেকে দেবো। এতে কিন্তু এই করলা ভাজিটা অনেক স্বাদ হয় আর অনেক মজা হয়। আপনারা যারা করলা ভাজি করেন তারা এইভাবে করলা ভাজি করে দেখবেন। আমার ভাজিটা দেখেন কতটা আঠালো হয়েছে, একদম ছাড়া ছাড়া নাই। এটা খেতেও কিন্তু অনেক মজা হবে। সিমের বিচিটা কিন্তু এক ফোঁটাও ভাঙে নাই। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে সিমের বিচিটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। এভাবে যদি সিমের বিচিটা আস্তে আস্তে থাকে বা আলুটাও আস্তে আস্তে থাকে তাহলে এটা অনেক মজা হয় খেতে। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আর আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করাতে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।